হয়তো বা কেউ না কেউ ওনাকে লিখে দিয়েছেন। এটাতে অত্যন্ত ছোট হয়েছে, যিনি 1 ঘন্টায় উনি পড়তে পেরেছেন। শুধু 92টা প্যারা দিয়ে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, ভারতবর্ষের উন্নয়ন শেষ করা যাবে না। তার যথেষ্ট প্রমাণ আমার মহামান্য রাজ্যপালজি যে ভাষণটা 92 প্যারার মধ্যে রেখেছেন, তার সমর্থনে আমার পরিষদীয় দলের নেতা শ্রদ্ধেয় রতননাথ মহোদয়, রতননাথ মন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, আমি নতুন, আপনাদের মধ্যে যদি আমার কোনো কথার মধ্যে ভুল ভ্রান্তি হয় দয়া করে ক্ষমার চোখে দেখবেন। তো 1 ঘন্টা উনি উনার ভাষণের সমর্থনে ভাষণ রেখেছেন। তারপরও আজকের দিনে আমাদের 3 জন আমাদের সদস্য ভাষণ রেখেছেন, তাও এই 2-3 ঘন্টার মধ্যে আমাদের উন্নয়নের কথা শেষ করতে পারেনি। আর আমি আজকে আমাদের রাজ্যপাল মহোদয়ের ভাষণের সমর্থনে যে ভাষণ রাখতে দাঁড়িয়েছি, আমার মনে হয় না আমার যে অভিজ্ঞতা, ভারতবর্ষের উন্নয়ন তথা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যেভাবে চলছে, সেই উন্নয়নের গতিধারা আজকে আপনাদের সামনে শুধু আমি নয়, আমাদের এখানে 34 জন আমাদের বিধানসভার সদস্য আছেন। 1 ঘন্টা করে যদি টাইম দেওয়া হয়, 34 ঘন্টাও আমাদের উন্নয়ন, আমার নরেন্দ্র মোদীর উন্নয়ন শেষ হবে না। তার জন্য বলছি, আমি আজকে আমার এই মাননীয় রাজ্যপালের বক্তব্যের সমর্থনে আমি 2-4টি কথা বলবো, যেগুলো শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের মানুষ, আমার নরেন্দ্র মোদী যেই জায়গায় ভারতটাকে আজকে পৌঁছে দিয়েছেন, স্বাধীনতার 49 শতাব্দীর 47 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে 20 শতাব্দীর 24 সাল চলছে, আজকে প্রায় 76 বছর চলে গেছে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার ইতিহাসে ভারতবর্ষের কোনো লোক স্বপ্নেও ভাবেনি ডেভেলপমেন্ট এইভাবে করা যায়, মানুষের কাজ এইভাবে করা যায়। এই কয়েকটি কথা আমি বলবো। আজকে আমার নরেন্দ্র মোদী থেকে শুরু করে ওই নরেন্দ্র মোদীর শিষ্য আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহজি যেভাবে উন্নয়নের ধারাকে নিয়ে যাচ্ছেন, সেই ধারার যেগুলো কোনোদিনও মানুষে কল্পনা করতে পারেনি, এই থেকে 4-5টি কথা আমি তুলে ধরব। তার আগে আমি একটু আমার যেখানে আমার ভাই ইসলাম উদ্দিন সাহেব দুটো কথা বলে গেছেন, এই দুটো কথার আমি উত্তর দিতে চাই। উনি বলেছেন ওয়াকফ বোর্ডের জায়গার মধ্যে বড় বড় বিল্ডিং হচ্ছে, বেদখল হচ্ছে। আমার মাননীয় সদস্য সাহেব, ভাই কেন বললাম, আমার জাতি ভাই, উনি ওয়াকফ বোর্ড বলেছেন ওয়াকফ বোর্ডের জায়গার মধ্যে বড় বড় বিল্ডিং হচ্ছে, কারণ উনি তো জন্মলগ্ন থেকে আমার মনে হয় সিপিএম করছেন। সিপিএম তো মুসলমানদের মাথায় শুধু টুপি পরিয়েছে, মুসলমানের উন্নতি কোনোদিন করেনি। ওই বিল্ডিংগুলো কিসের বিল্ডিং সেটা উনি জানে না। উনি 25 বছর সিপিএমকে বোকা বানিয়ে, মুসলমানকে বোকা বানিয়েছেন, যারা তাদেরকে সাথ দিয়েছেন। আজকে ওই ওয়াকফ বোর্ডের জায়গার মধ্যে বেকার শেড হচ্ছে, মহিলাদের জন্য কি হচ্ছে, থাকার জায়গা হচ্ছে মহিলা স্টুডেন্টদের জন্য। আপনি পানি সাগর আর গিয়ে ওই জায়গার কথা বললে চলবে না। সারা ত্রিপুরা রাজ্যের মুসলমানের কথা চিন্তা করুন, 6 লক্ষ মুসলমানের কথা চিন্তা করুন। লজ্জা থাকলে এখানে কথা বলতেন না। তার কারণ 25 বছরে এই সিপিএম 0.8% চাকরি দিয়েছে সিপিএম মুসলমানদেরকে। আজকের দিনে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী 4% চাকরি মুসলমানের জন্য। কোথায় লজ্জা থাকার দরকার আছে? মুসলমান নামের কলঙ্ক। 25 বছর 50% গ্যারান্টি দিয়ে বলছি। কোথায় আপনার ছিল ওই মুসলমান দ্বারা শুধু টুপি পরিয়েছেন মুসলমানদেরকে? লজ্জা থাকার দরকার আছে। কথা বলতে চিন্তা করে বলবেন। একা মুসলমান নয়, মুসলমান জাতিকে আর কত পিছিয়ে নিয়ে যাবেন, আর কত মারুদণ্ড বাঁকা করে রাখবেন? তাদেরকে সোজা হয়ে দাঁড়াতে দিন। বলছি, আরেকজন আমার অপোজিট দলের বন্ধু বলছে
কি বলছে কি বলছে যে রেগার কাজে আমার বয়োজ্যেষ্ঠ মহাশয় বলছি রেগার কাজে কে বলেছেন হ্যাঁ কে বলেছেন বয়োজ্যেষ্ঠ? আমার জিতেন বাবু বলেছে। আচ্ছা বলুন। জিতেন বাবু বলেছে, শুনুন, জিতেন বাবু বলেছিল, কি বলেছিল, রেগার কাজে জিতেন বাবু সমর্থন করেছিল। যখন শ্যামল বাবু বলছিল, জিতেন বাবু বলছে ঠিক আছে হাতে তালে দিয়ে। তখন কি বলছে, রেগার কাজে 2014 থেকে 18 পর্যন্ত বড় অ্যামাউন্ট এসেছিল, টাকা ছিল। 18-র পরে টাকাটা কমে গেছে। কেন আমি বলছি শুনুন, 2018-র আগে প্রচুর টাকা রেগাতে এসে আমরা খরচও দেখাতে পেরেছি দিল্লি থেকে যে আমরা এত টাকা রেগায় খরচ করেছি। বলছি কি, 2018-র আগে সরকার ছিল ওই বন্ধুদের সরকার। আমরা প্রমাণ করে দিয়েছিলাম আমার বক্সনগরের সুনামুরার এসডিএম এর কাছে, ওই 2018 সালের আগে অনেক সিপিএম এর বাড়ির কুকুর টুকুর যা আছে মোলা মানুষের নামে রেগার নামে টাকা উঠতো তখন। এখন যথেষ্ট প্রমাণ, ওই দিল্লি থেকে যখন রেগার কাজ ইনভেস্টিগেশন করার জন্য ত্রিপুরাতে আসছিল, ত্রিপুরার আয়তন কত, 10,000 বর্গ কিলোমিটার সামথিং। ওই দিল্লি থেকে এসে দেখলো যে 12,000 বর্গ কিলোমিটার জায়গা তার পুকুর করে নিয়েছে। টাকাগুলো কোথায় গেছে? ওই টিনের বাক্স গেছে। কোথায় টিনের বাক্স? প্রতি পঞ্চায়েতে ক্যাশ পেমেন্ট করা হতো। ওই যে নেতারা গিয়ে পঞ্চায়েতের সামনে টিনের বাক্স নিয়ে দাঁড়িয়ে থাকতো, প্রত্যেক রেগার কর্মীকে বলতো $500 টিনের বাক্স, $500 টিনের বাক্স। সেভাবে যেত আর নেতাদের বাড়ির শালা শালি থেকে শুরু করে আত্মীয় স্বজন যা আছে বাড়িতে বসে থাকতো। প্রতি নেতার 25টা করে হাজিরা। একটা পুকুর কাটা হতো 1000 লেবারের, প্র্যাকটিক্যাল কাটা হতো 200, বাকি 800 এই নেতাদের পকেটে যেত। আজকের দিনে আমার নরেন্দ্র ভাই মোদি मैं नहीं खाएगा किसी को खाने के लिए नहीं देगा। যখন রেগার কাজে চিউটেক হয়ে গেছে, চুরির কোনো রাস্তা নেই। যে শ্রমিক প্রকৃত শ্রমিক কাজ করবে সেই টাকা পাবে। ওই চুরি করা বন্ধুগুলো আর এই রেগার সাইডে যেতে পারে না, যার জন্য এখন আর চুরি হয় না। রেগার বাজেট কমে গেছে, এই কারণে কমেছে। এটার উত্তর শুনে নিন। আজকে কথা বলবেন না, কারণ গণতান্ত্রিক অধিকার নিয়ে এখানে এসেছি। আমি প্যারাশুটে নামিনি, আমার জায়গা আমাকে কথা বলতে দিন। আমার শেষ হলে পালিয়ে যাব না, আমি এখান থেকে শুনে যাব আমি কি মিথ্যা বলেছি। প্লিজ কথা বলবেন না, আপনারা সিনিয়র, আমাকে বলতে দিন। সেটা আমার অধিকার, আমার মাননীয় স্পিকার সাহেব দিয়েছেন। আপনি বলুন, অন্য কথা না বলে কাজের কথা বলুন। বলছি আজকে কি বলছে, আজকে এখানে বুজুর্গ নেতা, বহুত পুরনো, 30 বছরের, 25 বছরের, 15 বছরের এমএলএ। আমার 2 দিন হলো এখানের বয়স। দেখলাম কি এখানে যারা সিনিয়র, এই পবিত্র বিধানসভার মধ্যে অশ্লীল ভাবে কথা বলে, বিনা কারণে সময় নষ্ট করে বারবার দাঁড়ায়, উঠে আর বসে, দাঁড়ায়, শুধু বিনা কারণে করে। বলছি সেগুলো কে বলছে। এর আগে বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই যে বলেছিলাম, যেটা ভারতবর্ষের মানুষ স্বপ্নেও দেখেনি, যে কাজটা আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী 20 শতাব্দীর পর করেছে। এর আগে একটি কথা বলতে চাই, ভারতবর্ষের 2 জন প্রধানমন্ত্রী আছেন, যাদেরকে সারা ভারতবর্ষের বাচ্চা থেকে সবাই চিনে। 2 জন প্রধানমন্ত্রী, একজন 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত 10 বছর ছিলেন, আরেকজন 14 থেকে 24। কেন চিনেন? এই কারণে চিনেন, 2 জন প্রধানমন্ত্রী, একজন হলেন মনমোহন সিং। বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন মনমোহন সিং সম্বন্ধে, বলবে কি একটা পরিবারের রাবার স্টাম্প ছিলেন তিনি, একজন প্রধানমন্ত্রী। ওই পরিবারের কথা ছাড়া ঘর থেকে বেরোতেন না। এই যে রাবার স্টাম্পটা
ওই সময়কার মানুষ, ওই সময়কার প্রতিটি স্টেটের মুখ্যমন্ত্রীরা ভয় পেত কার কপালে এই রাবার স্ট্যাম্প পড়ে যায়। ভুল করে 2011 সালে পশ্চিমবঙ্গে একটা মহিলার কপালে পড়েছিল। আজকে সারা বিশ্বে ওই মহিলা নাম উজ্জ্বল আছে। বালিচুর, কয়লা চুর, গরু চুর, ছাগল চুর, সব মন্ত্রী সভাটি জেলে ঢুকছে। বিশ্ব চুরের নামে রানী নামে পরিচিত সেই সিলটা 11 সালে ওই দিদির কপালে পড়ছিল। এই জন্য অনেকে ভয়ে থাকতো ওই সময়। এরপরে নাম কইতাম না, আমার দাদা। এরপরে আসেন পরের 14 থেকে 2024 সালের প্রধানমন্ত্রী। আজকে ভারতবর্ষের প্রায় 150 কোটি মানুষের যে কোনো ঘরে যাবেন, জিজ্ঞেস করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, বাচ্চাটাও বলে দেবে নরেন্দ্র ভাই মোদী উন্নয়নের কান্ডারি, উন্নয়নের দিশারি। সেই নরেন্দ্র ভাই মোদীর নাম বলবে। কেন কেন নরেন্দ্র ভাই মোদীকে চিনে শুনে নিন, তারপরে বলবেন আমি পালাবো না। প্রত্যেকটি প্রশ্নের আবারও জবাব দিয়ে যাব মিথ্যে কথা বললে। দাদা আপনি বলুন। মন্ত্রী শুনেন, শেষ করতে দিন প্লিজ প্লিজ। এই ধরনের লোকগুলো যতক্ষণ এই পবিত্র বিধানসভা থেকে না বেরোবে, ত্রিপুরা রাজ্যের মানুষ যতক্ষণ তাদেরকে একদম বিধানসভায় না আউট না করবে, এই বিধানসভা কোনোদিন পবিত্র হবে না। কারণ একটা বাচ্চা ছেলে কথা বলছে, তোমার 40 বছরের অভিজ্ঞতা শুনো, তারপর জবাব দিও। মন্ত্রী তুমি বলতে হবে না, মন্ত্রী আমাকে নরেন্দ্র ভাই মোদী দেবে। ত্রিপুরা রাজ্যের 6 লক্ষ মুসলমানের আমি প্রতিনিধি। সময় যখন হবে, যখন আমি উপযুক্ত হব, আমাকে ডেকে নিয়ে ফুলের মালা দিয়ে দেবে। যখন সময় হয়েছে, এমএলএ বানিয়েছে, মন্ত্রী বানানোর সময় হলে ডেকে নেবে। এটা নরেন্দ্র মোদীর শিক্ষা, এটা ভাওতাবাজির শিক্ষা নয়। বলছি শুনুন, কেন নরেন্দ্র মোদীকে সবাই চিনে, বাচ্চা বাচ্চা চিনে? আমাদের 3টা জায়গা আছে স্যার। একটা হলো স্বর্গলোক, একটা হলো মর্তলোক, আর একটা হলো পাতাল লোক। স্বর্গলোকে দেবতারা থাকে, স্বর্গলোকে চন্দ্র থাকে, সূর্য থাকে। আজকে ত্রিপুরা ভারতবর্ষ 75-76 বছর হয়ে গেল স্বাধীনতার ইতিহাস। কত প্রধানমন্ত্রী এলো গেল, এই চন্দ্রলোকের দক্ষিণ মেরুতে কেউ চন্দ্রযান উঠাতে সাহস করেনি। আমার প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে প্রথম চন্দ্রযান দক্ষিণ মেরুতে নিয়েছে। সারা পৃথিবীর ওই আমেরিকা বলছে, আমেরিকা কি বলছে, শক্তিমান দেশ, পৃথিবীর যে কোনো প্রান্তে একটা তুমি সুই ফেলে দাও, আমি তুলে আনবো। সেই আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পৃথিবীর সর্বপ্রথম দক্ষিণ মেরুতে আমার নরেন্দ্র ভাই মোদী চন্দ্রযান উঠিয়েছেন। সেটাই হলো আমার দেবলোক দখল করে নিয়েছেন। আজকের দিনে আপনারা গিয়ে দেখুন, ওই দেবলোকের চন্দ্রযান চন্দ্রলোকে ভারতের জাতীয় পতাকা পথ করে উঠছে। সেটা আমার নরেন্দ্র মোদীর কৃতিত্ব। বলছি কি উন্নয়ন নেই? কোথায় স্বপ্ন কোনোদিন সিপিএম ভাবতে পারেনি। স্বপ্ন কোনোদিন ওই স্বাধীনতার 65 বছর শাসন করেছে কংগ্রেস কোনোদিন ভাবতে পারেনি যে চন্দ্রযানের দক্ষিণ মেরুতে আমাদের চন্দ্রযান 3 যাবে। সেকেন্ড থিং, তাই দিয়ে শেষ নয় মাননীয় স্পিকার স্যার। আজকের দিনে মর্তলোকে আসেন, ভারতের জাতীয় পতাকা, দেশপ্রেম কাকে বলে, রাষ্ট্রবাদী কাকে বলে, নরেন্দ্র ভাই মোদী থেকে শিখতে হবে। মিথ্যে যদি বলি, ওই যে আমার সিপিএম বন্ধুরা কি বলছে, অশ্লীল ভাষা, আমরা নাকি কি বলে জুমলা। আমি আমার শ্রদ্ধেয় এখানে জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই, আমি যে এখন কথাটা বললাম, পৃথিবীর সর্বপ্রথম ভারত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 গেছে, সেটা কি জুমলা? বন দাঁড়িয়ে সাহস থাকলে রাম মন্দির পরের কথা আসছি, এটার উত্তর দিন। যারা পৃথিবী কাঁপিয়ে দিয়ে আজকে দেখিয়ে দিল আমরাও পারি, ভারতবর্ষ কোথায়, এটাকে জুমলা বলুন না। একবারও তো মুখে আসলো না যে এটা ভারতবর্ষের জন্য হয়েছে। এটা কি নরেন্দ্র মোদীর একার ক্রেডিট? এই 150 কোটি ভারতবাসীর ক্রেডিট? কই, আপনিও তো ভারতবাসী, কারণ আপনি ভারতবাসী হতে পারেন না, আপনার তো আরেক দেশের সেলুট করেন।
বসেন, শুনে যান, তারপরে কথা বলবেন। এটা আমার গণতান্ত্রিক অধিকার। পরে বলবেন আমি পালাবো না। বলছি কি, আজকের দিনে ভারতবাসী কোনোদিনও হতে পারেনি, সব সময় বিদেশকে সেলুট দিয়ে আসছে। আজকে ৭৬ বছরের ইতিহাসে ওই জাতিসংঘে যখন মিটিং হয় আমেরিকাতে, তখন ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রীকে ওখানে ভাষণ দেন। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই প্রথম ভারতের রাষ্ট্রীয় ভাষায় ওই জাতীয় সংঘে ভাষণ দিয়েছেন। আমার নরেন্দ্র ভাই মোদী ভারত মাতার জয় বলে ওই বক্তৃতা স্টার্ট করেছেন। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী সেটা করতে পারেনি। সেটা হলো দেশপ্রেম। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। শুধু তাই দিয়ে শেষ নয়, এই ভারতের জাতীয় পতাকা আমরা ভারতবাসীরা দেখে স্যালুট দেই, ওই বিদেশিদেরকে স্যালুট দিয়েছে। যার জন্য আমি বলছি, একটা রাবার স্টাম্প হলো একটা পরিবারের, আর নরেন্দ্র মোদী হলো বিশ্বকে রাবার স্টাম্প বানিয়ে তার মর্জি মতো বিশ্বকে চালাচ্ছে। সেটার নামই নরেন্দ্র মোদী। রাবার স্টাম্প দুইটা, আপনারা বিচার করুন কোনটা। তাই বলছি কি, আজকের দিনে ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, আমার নরেন্দ্র ভাই মোদী দিল্লি থেকে ফোন করে বলে দিয়েছে, ওই তোমরা যারা বিপদে পড়েছো আমাদের ইন্ডিয়ান ছাত্রছাত্রীরা এবং ব্যবসায়ীরা, প্রত্যেকে ওই গাড়িতে উঠে যাও, সেই গাড়ির সামনে থাকবো আমার জাতীয় পতাকা। জাতীয় পতাকা লাগিয়ে গাড়িতে উঠে যাও। তখন আমার ওই দেশের বিপদগ্রস্ত ভারতবাসীরা, স্টুডেন্ট, ব্যবসায়ী সবাই জাতীয় পতাকা গাড়ির সামনে লাগিয়ে দিয়ে যখন মোদীর রথ ছুটলো, সেই রথে পাকিস্তান, আফগানিস্তান, চীন, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের ছাত্রছাত্রীরাও উঠে একই স্লোগান দিল, ভারত মাতা কি জয়। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে আমার জাতীয় ফ্ল্যাগটাকে আজকে ইউক্রেন রাশিয়ার সৈন্যরা রাস্তায় দাঁড়িয়ে স্যালুট দিচ্ছে, জয় ভারত, জয় ভারত মাতা কি জয়। সারি নাম নরেন্দ্র মোদী, তারি নাম মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মিথ্যা কথা বলছি? যেমন আজকে এটা হলো ভদ্রলোকের কথা, শুনুন। আজকে মোদীর জমানায় দেখতে পেরেছেন 30 মিটার জল, 30 মিটারের নিচে আরো 30 মিটার গিয়েও গঙ্গার নিচে দিয়ে আমাদের পাতাল রেল যাচ্ছে। মাটি থেকে পাতাল রেলেও আমাদের মাটির নিচে জাতীয় পতাকা উঠছে ওই রেলের স্টেশনে। ঠিক আছে, সেটার নাম নরেন্দ্র মোদী। একটা কথা বলে শেষ করবো, প্লিজ আমাকে 2 মিনিট টাইম দেন। একটা কথা বলে শেষ করব, আর ছিল একটা লাস্ট কথা বলুন। একটা বলুন। লাস্ট কথা হলো এটা, লাস্ট কথা হলো এটা। আজকে নরেন্দ্র মোদীর কথা বললাম যে উনি চন্দ্রলোক গিয়েছেন, উনি রাশিয়া ইউক্রেন গিয়েছেন, ইনি পাতালে গিয়েছেন। তার সাথে সাথে আমার নরেন্দ্র মোদী মনে রেখেছেন ত্রিপুরা রাজ্যের ওই বামুটিয়াতে একটা চা বাগানের শ্রমিকের সাথে গত 27 তারিখ তিনি ফোন আলাপ ডাইরেক্ট ভিডিও কলিং এর মাধ্যমে একটা সাধারণ শ্রমিকের সাথে কথা বলেছেন। ওই সাধারণ শ্রমিকটাকেও আমার নরেন্দ্র মোদী ভুলেনি। একটু কমই বলছি, শেষ কথাটাই বলবো। দুঃখজনক ব্যাপার, একটা প্রধানমন্ত্রী যদি ওই চা বাগান শ্রমিককে মনে রাখতে পারে, এই যে হাউস, এই হাউসের মধ্যে 35 বছর একটা লোক ছিল, একটা চেয়ারে, যার নাম সুরজিৎ দত্ত। আজকে এখানে চেয়ারে তার গন্ধ, এই চেয়ারটা তার শরীরের গন্ধ আসে। দুঃখের ব্যাপার, তার শেষ বিদায়টায় এই জিতেন বাবু, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার শেষ বিদায়টাও দিতে আসেনি। কারণটা কি? এই 35 বছরে এই পবিত্র বিধানসভা থেকে এই সুরজিৎ দত্ত 25টা লোকের জন্য কথা বলেছিল। সেটা কি গণতন্ত্র? সেটা কি মানব ধর্ম? পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম হলো মানব ধর্ম। সেই মানব ধর্ম, মানবতার ডাকে মাননীয় এখানে বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা এসেছিলেন, আমার এখানে গোপাল বাবু এসেছিলেন, সুদীপ বাবু এসেছিলেন। কেন মানিক সরকার 20 বছর মুখ্যমন্ত্রী থেকেও ত্রিপুরা রাজ্যের একটা এমএলএ মারা গেল, আসলো না? এখানে জিতেন বাবু কেন গেল না? কেন এই কারণে, কারণ ওই যে লেলিস, ওই যে কালমাস, তাদের মৃত্যুদিন পালন করে ত্রিপুরা রাজ্যে। আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে,
ভারতবর্ষের কোনো মা ওই লেনিনকে জন্ম দেয়নি, ভারতবর্ষের কোনো মা ওই কার্ল মার্ক্সকে জন্ম দেয়নি, দিয়েছে ওই চীনের দল, রাশিয়ার দালাল। তারা ওই দিন আসেনি এই কারণে, তারা চীনের দল, তারা রাশিয়ার দালাল, ভারতবর্ষের নুন মুখের ওই চীনের দালালি করছে। ওকে। যার জন্য ওকে, বলছি, আমার মুখ্যমন্ত্রীকে আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি এগিয়ে যান। কারণ ত্রিপুরা রাজ্যের আবাল বৃদ্ধ বনিতা একটি সুর 2018 নির্বাচনে ওই চীনের দালালকে এই চেয়ারগুলো খালি করে দেবে, একটাও আসবে না, 10 থেকে একটা চলে যাবে। স্যার, এটা কি বিধানসভা? বলছি না না, গরুর খোয়ারিটা। যার জন্য বলছি কি, গরুর খোয়ার আপনি যার জন্য লজ্জা লাগে, লজ্জা লাগে। আপনি অ্যাক্সিডেন্ট প্রত্যেকে একটা সম্মান জানানোর জন্য আরো দুজন বিধায়ক গিয়েছিল। ভারত মাতা গিয়েছিল। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত দুজন বিধায়ক গিয়েছিল। আরেকটু বলবো স্যার, সবাইটা শেষ করুন প্লিজ। গরু ছাগল তো বেখালি তো ভারত মাতা কি। আজকে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার মানুষ, তাফাজ্জল জাস্ট ওয়েট। গরু ছাগল বলাটা আপনার ঠিক হয়নি। সিনিয়র ম্যান, নো, আপনি গরু ছাগল বলতে পারেন না। আপনি গরু কেন বললেন আপনি? না, কোনো কেন বললেন গরু ছাগল? না না না, কেন বললেন আপনি? গরুর খোয়ার গরু ছাগল বলতে পারেন না। এটা গরুর খোয়ার নয়, কি বলছে? না না না, ও বলছে চেয়ারগুলি খালি হবে। উনি বলছে আগামীতে চেয়ারগুলি খালি হবে, কি বলেছে? না না, এটা বলতে পারে? না না না, কে বলতে পারে না? কেন বলতে পারে না? আনফেয়ার, এটা অসাংবিধানিক। এটাকে বাতিল করুন। আমি বলিনি এই যে যারা লিখছে, আমি বলেছি এটা গরুর খোয়ার নয়। সিনিয়র মেম্বার, আপনি গরু ছাগল উনি বলতে পারে, গরু ছাগল উনি বলতে পারে আগামী দিনে চেয়ারগুলি খালি হবে। কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? বলেছি, ঠিকই বলেছি। গরু ছাগল বলতে পারে, গরুর খোয়ার নয়। আরে গরু উচ্চ গরুর খোয়ার নয়। আপনি বলতে পারেন বিধানসভা হতে পারে না, বলে না না না, শব্দটা ব্যবহার করতে পারেন না। গরু ছাগল বলতে পারেন আপনি? উনি কারোর নাম নেন, মায়ের গরু ছাগল নিজের পরিচয় দিচ্ছেন, উনি কারোর নাম নেন, নিজের পরিচয় দিচ্ছেন। উনি কারোর নাম নেননি। উনি চীন বলেছেন, রাশিয়া বলেছেন, তাতে আপনি বলবেন গরু ছাগল? চীন রাশিয়া সম্পর্কে কথা বললে কাজ করতে হবে। আমি উনি ঠিকই বলছি। এখানে কেন? কারো নাম বলেন, চীন বলবেই চীন। এখানে সিপিএম চীন নাম সম্বন্ধে বলে বলবেই। উনি বলেছেন ইচ্ছা মতো চীন বলবে। চীন এবং রাশিয়া। চীন রাশিয়া বলবে, গরু ছাগল বলতে পারেন না। এটা হয় না। সিনিয়র মেম্বার, এটাকে বাতিল করুন। জিতেন বাবু, জিতেন বাবু, চীন বলতে পারবে না। আরে উনি গলা তুলে বলেছেন, এমন কোন অসংশোধনীয় কথা বলেননি কিন্তু। গরু ছাগল মানে কেন? অসংশোধনীয় কথা বলেননি। অসংশোধনীয় কথা আপনি বলেছেন গরু ছাগল। আপনি দাঁড়িয়েছেন, ঠিক আছে। নো, আপনি প্রতিবাদ করতে পারেন, গরু ছাগল বলবেন কেন? না 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 না, এটা হয় না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কে? আমার কথা মাননীয় বলেন। অধ্যক্ষ মহোদয়, একটি গরু কথা ছাগল বলতে বলতে- সিনিয়র মেম্বার হয়ে মাননীয় অধ্যক্ষ আপনি সত্যি মহোদয়, করেন না। এক মিনিট, এই ভাষণ আপনি যদি চীনের নীতি, আপনার চীনের নীতি যদি গ্রহণ করেন, আপনার ব্যাপার, না না, উনি প্রতিবাদ করবে। উনি বলেছেন চীন আর এই রাশিয়ার দেশে কথা। চলবে না এগুলি। তাতে আপনি গরু ছাগল এই দেশে বললেন। চলবে না, তাফাজ্জল বাবু, চীনের নীতি চলবে না এই দেশে। এই ভাষা ব্যবহার করতে পারেন না, এই ভাষাটা ব্যবহার করতে মাননীয় অধ্যক্ষ মহোদয়, তাফাজ্জল বাবু, আপনি দাঁড়িয়ে বলুন যে আপনার বক্তব্য শেষ হয়েছে। মাননীয় অধ্যক্ষ এভাবে মহোদয়, কারো চাপের কাছে বক্তব্য শেষ করবেন না। আপনি বলুন যে আপনি বক্তব্য শেষ করেছেন, এই কথাটা বলুন। আমার ভারত মাতার জয় বলে আমি শেষ করবো। সুযোগ দেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। শেষ, ভারত মাতার জয়টা বলে দিন। ওকে ওকে, প্লিজ সিট, প্লিজ সিট, প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলে ভারত মাতা কি, না, 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 ভারত না। মাতা কি, ভারত মাতা কি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট এ মিনিট, অনিমেষ বাবু বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কে কি বলবে, কে কি বলছে, তার চাইতে বেশি আই রিমেম্বার অ্যাজ দি লিডার অফ দি অপোজিশন আমাকে একটু বেশি সময় দিতে হয়। When you requested যে হাফ এন আওয়ারে আপনি বসে পড়ুন, আই ডিড নট টেক মাচ অফ টাইম। রুলিং এরও ব্যাপার আছে, অন্যান্য সদস্যরাও বলবেন, সময় যেভাবে অ্যালট করছেন, প্লিজ সি দ্যাট বিরোধীরা যা টাইম পান, শাসক দল থেকেও এমএলএরা সেই টাইমটা পান, এটা যেন আপনি একটু লক্ষ্য রাখেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, সঞ্জয় মানিক ত্রিপুরা। খোলঙ্কা সবাইকে নমস্কার।
গত 5 জুন 5 জানুয়ারি রাজ্যপালের মাননীয় মহামহিম রাজ্যপালের ভাষণের ভিত্তি করে আমরা যে ভাষণ দেওয়ার, আমি ওনার ভাষণকে ক্রিটিসাইজও করব না এবং সমর্থনও করব না, কিন্তু আমার পয়েন্ট যেটা আছে ওইটা নিয়ে আমি সিধা যাব। আজকে এখানে দেখলাম বিভিন্ন ভাবে স্লোগান এই হাউসের মধ্যে বা ষড়যন্ত্রের কথা বা অনেকটা উল্লেখ হয়েছে। আমি সিধা যাব এই ভাষণের মধ্যে এডিসিকে গুরুত্ব দিয়ে আমাদের তিপ্রাসাদের জনজাতিদের বা আমরা তিপ্রাসা যারা আছি আমাদের জন্য যে গুরুত্ব দিয়ে দেখা, সেটা আমি এখানে দেখছি না। এখানে আমি করবুক বিধানসভা থেকে আসছি, তাই বিশেষ করে আমি করবুকের ব্যাপারটা নিয়ে আমি উল্লেখ করব। আমার 3টা বিসিতে বিদ্যুৎ সরবরাহের অভাব, পানীয় জলের অভাব, সমস্ত জায়গাতে অভাব, কিন্তু তারপরে বিশেষ করে 3টা বিসিতে যে অভাব, সেটাকে নিয়ে নেটওয়ার্ক কানেকশনের যে অভাব, এখনো আজকের দিনেও দাঁড়িয়ে আমি দাবি করতে হয় তীর্থস্থান যেটা তীর্থমুখ বলে দম্বুর তীর্থ, যেটা আগামী দিনে 14-15 তারিখে এখানে বিরাট একটা লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। সেই জায়গায় সেই জায়গাতে এখনো নেটওয়ার্ক কানেকশন নেই। আমি বারবার 2বার আমি পবিত্র বিধানসভাতে আমি উত্থাপন করছিলাম, যে দাবি করছিলাম যে এটাতে আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন। আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে যখন সমাগম হয় পবিত্র বিধানসভায়, আমি দাঁড়িয়ে বলছি ওই জায়গাতে নেটওয়ার্ক কানেকশনের অভাবে আজকে দিনে আমি দাবি করতে হয়। তারপরেও আজকে এখানে রেশন শপ বা আপনাদের যে এখানে ব্যাংকের অভাব, এখানে রেশন শপ তাদেরকে অনলাইন দিয়ে নেওয়া হচ্ছে না এবং অনেকটা তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। তো আমি বলবো, আমি দাবি করব আগামী দিনেও যাতে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি সেই দাবি রাখবো, যাতে করে মুগছড়ি এবং নিউ গুমতি 2টা বিসিতে আগামী দিনে আবার যে আমি দাবি করব যে নেটওয়ার্ক কানেকশনের জন্য অতি সত্বর নেটওয়ার্ক কানেকশন দিয়ে তাদেরকে উপকার করা হয়। দ্বিতীয়ত হচ্ছে মাগরুম বিসি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি লাস্ট পার্ট বর্ডারিং এরিয়া বাংলাদেশের মাগরুম বিসি যেটা আছে আমার এখানে, সেই মাগরুম বিসিতে ওএনজিসি দ্বারাই আজকে সাকসেসফুলি ওএনজিসি গ্যাস পাচ্ছে। এখানে খনিজ সম্পদ, আজকে এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব ওই জায়গাতে খনিজ সম্পদ আমাদের যে জায়গাতে সারা রাজ্যের উপকার হবে, সারা ভারতবর্ষের উপকার হবে, কিন্তু মাগরুমবাসী যারা আছে তাদের কিছু উপকার হচ্ছে না। এখনো তাদের বিদ্যুতের অভাবে রাত্রেবেলা অন্ধকারে রাত কাটাতে হয়। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো সেটা যেন আপনাদের, আমি মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন, বর্তমান সরকার যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ রাখবো সেটা যেন অতি সত্বর তাদেরকে বিদ্যুৎ সরবরাহ করার মাধ্যমে তাদেরকে উপকার যেন করা হয়। আর আছে আমাদের এখানে বগাচটল বিসি, রাস্তাঘাটের অভাব, পানীয় জলের অভাব। আমি বারবার DWS এর
এবং পিডাব্লিউডির এসডিও এবং এক্সিকিউটিভ সাহেবদেরকে আমি রিকোয়েস্ট রাখছিলাম যাতে করে আমরা তাদেরকে উপকার করতে পারি, রাস্তাঘাট, রুট কানেক্টিভিটি এবং আমাদের পানীয় জলের সরবরাহের মধ্য দিয়ে, কিন্তু এখনও সে অভাবে তাদের ভুগতে হচ্ছে। তা আমি বলতে হয়, যেহেতু তিপ্রাসা এরিয়া, ওই জায়গাতে আমি ওইখান থেকে যেহেতু আমি প্রতিনিধিত্ব করছি, ওই তিপ্রাসা এরিয়ার জন্য সবাই তো তিপ্রাসার জন্য বা জনজাতির জন্য কান্নাকাটি করছে। তো যাতে করে সেটা সঠিক নজরে সঠিক দৃষ্টিতে রেখে তাদেরকে যেন উপকার করা হয়, সেটা আমি আপনাদেরকে অনুরোধ রাখি। এখানে করবুক বিধানসভার মধ্যে আজকেও আমি বলতে হয়, সেদিনও আমি বলছিলাম বিগত অধিবেশনে, করবুক বিধানসভাতে কলেজের অত্যন্ত প্রয়োজন। হাজার হাজার এখানে ছাত্রের, যখন ছাত্র অন্য জায়গাতে অন্য কলেজে গিয়ে ভর্তি নিতে হয়, তাদেরকে অনেক সময় যে তোমরা তো এখান থেকে না, এখানে যারা লোকাল আসে তাদেরকে আগে অলরেডি হয়ে গেছে, তাদের মানে অমরপুর, তোমরা অমরপুর যেহেতু পাশাপাশি কলেজ আছে, অমরপুর কলেজে তোমরা ভর্তি হও। এখান থেকে অনেকজন বঞ্চিত হয়েছে। তা আমি রাখবো, যেহেতু ছাত্রদের জীবনের প্রশ্ন, আমাদেরকে অতি সত্বর কলেজ স্থাপন করে যাতে আমাদের ছাত্রের জীবন যাতে ব্যাঘাত না ঘটে, পড়াশোনার জন্য যাতে তাদের ডিস্টার্ব না হয়, তাদেরকে ভর্তি আগামী বছরে তাদেরকে ভর্তি করতে হবে কলেজের অন্যান্য কলেজে, কিন্তু তাদেরকে সেই প্রায়োরিটি পাচ্ছে না। আমি বারবার রিকোয়েস্ট করছি, অনেকটা প্রফেসরের কাছে আমি গিয়েছিলাম, কোথার প্রশ্ন আছে, তাই আমি অনুরোধ রাখবো করবুকে অতি সত্বর করবুক কলেজ স্থাপন করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো। এখানে আছে এই জায়গাতে যে রাস্তাঘাট তো আমি অনেকটা জায়গাতে খুব, আমাদের এখানে কোনো রুট কানেক্টিভিটির অভাব এখনো হচ্ছে না, কোনো জায়গাতে টোটালি হচ্ছে না। আমি অনেকটা গ্রাম ভিজিট করেছি। আমি ওই দিন আমাদের মাননীয় বিধায়ক আমাদের রঞ্জিত দাস মহোদয়, উনিও আমার সাথে আসছিলেন। আমি ওনাকে বলছিলাম, দেখুন আমাদেরকে করবুকের অবস্থা, তীর্থমুখে যখন ওনার সাথে আমি জয়েন্ট ভিজিট করছিলাম, ব্যাপারটা এখনো ভাঙ্গা ব্রিজ, এখনো রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। তাই আমি অনুরোধ রাখবো এখানে যাতে এইগুলি অ্যামেন্ডমেন্টে যেন এই বাসনের যেগুলি আছে এখানে যত সংযোজন করার জন্য আমি অনুরোধ রাখবো। তারপরে আছে আমাদের এখানে, এখন আমি দাবি করেছিলাম পিডাব্লিউডি এবং আরডি ডিভিশন, যেহেতু করবুকে দুইটা সাব ডিভিশন আছে, পিডাব্লিউডি যতনবাড়ি সাব ডিভিশন এবং করবুক সাব ডিভিশন, আরেকটা সাব ডিভিশন ছিলাশরীতে এক্সটেনশন করার পর করবুকে একটা পিডাব্লিউডি ডিভিশন যাতে করা হয়, সেটা আমি সংযোজন যেন করা হয় ওই বাসনের মধ্যে, আমি সেটাও অনুরোধ রাখবো। মাননীয় মন্ত্রী, ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ রাখবো, আমার করবুক যেহেতু রিমোটেস্ট এরিয়া, ত্রিপুরা রাজ্যের মধ্যে একদম বর্ডারিং এরিয়া, তো এখানে আমরা জনজাতিরা যারা আছে এবং পাহাড়ি বাঙালি সবাই আছে, এখানে সব অংশের লোক আছে, তারা যেন উপকার হয়। এখানে এক অংশের কথা আমি বলছি না, যারা ওইখানকার বাসিন্দা যারা আছে সবাই যেন উপকার হয়। এই যে আলোর মধ্যেও যেটা অন্ধকার আছে, সেগুলি আমরা একটু ভেন্টিলেট করার যেটা দরকার আমরা সেটা করছি। আমি দেখছি, আমি কারোর সাথে এখন আমি যেহেতু প্রতিনিধিত্ব করছি জনপ্রতিনিধি হিসাবে, সেটা স্বাভাবিক, জনগণের যেটা যে জায়গাতে অভাব অনটন হচ্ছে সেটাই আমি ভেন্টিলেট করার আমার দরকার। এখানে আমি কারোর জন্য সুরসুরি করতে যাব না, এখানে যে যাই বলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যাতে আগামী দিনে বিশেষ করে করবুক না শুধু এডিসি এলাকাতে একদম ভিজিট করে ট্রেজারি বেঞ্চ এবং বিউডি বেঞ্চ উভয়ই পক্ষ নিয়ে জয়েন্টলি ভিজিট যদি করা হয়, তাহলে আমি মনে করি এই সুশাসন আরো সুদৃঢ় হবে। সুশাসন সবাই চাই, কিন্তু এই সুশাসনের মধ্যেও যে অনেকটা জায়গাতে অন্ধকার আছে, সেটা ভেন্টিলেট করতে আমরা যেন আপনাদের কাছে যে ভেন্টিলেট যেটা আমরা জানিয়ে দেই, সেটা যেন আপনারা ভালো দৃষ্টিতে
দেখে সেটাকে আপনারা সব সাপোর্ট করে আমাদের জনজাতি বা তিপ্রাসা এরিয়াদের যে জায়গাতে অনুন্নত আছে ওই জায়গাতে যেন আপনারা গিয়ে একটু আমরা যে জায়গাতে রিপোর্ট দিছি সংযোজন করলে পরে আমি মনে করি এই সরকার আরও সুশাসন করতে পারবেন বলে আমি আমার ভাষণ এখানে সংক্ষিপ্তভাবে আমি শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমি শুধু মাননীয় রাজ্যপালের ভাষণে যে কটা সংশোধন আমি দিয়েছি শুধু তার সমর্থনে নয়, গোটা অপোজিশন বেঞ্চ যে সমস্ত সংশোধনী এই ভাষণটাকে আরো সমৃদ্ধ করার জন্য এখানে রেখেছেন, সবগুলো যাতে সরকার অর্থাৎ ট্রেজারি বেঞ্চ এবং আপনার তরফ থেকেও চেয়ার থেকেও বিবেচনা করা হয়, সেই আশা রেখে আমার বক্তব্য আমি শুরু করছি। স্যার, আমাদের বিধানসভার প্রথা হলো, এটা পার্লামেন্টারিও, বছরের শুরুতে যে অধিবেশন শুরু হয় পার্লামেন্টে এবং বিধানসভাতে, পার্লামেন্টে রাষ্ট্রপতির মাধ্যমে ভাষণের মাধ্যমে, বিধানসভাতে রাজ্যপালের ভাষণের মাধ্যমে। সাধারণত এটা বিগত 1 বছরের পারফরমেন্স অব দি গভর্নমেন্ট কি করেছে তার সাথে আনুষঙ্গিক অবশ্যই থাকে, কিন্তু মূলত পারফরমেন্স অব দি লাস্ট 1 ইয়ার। আর সামনে বাজেট আসবে, দ্যাট ইজ দি প্ল্যানিং অব দি নেক্সট 1 ইয়ার। তো সেদিক থেকে 92 ছত্রে এই যে ভাষণ তৈরি হয়েছে, সরকারের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, সবাই আমরা জানি। এটাতে গত 1 বছর সরকার কি করেছে, হোয়াট গভর্নমেন্ট পারফর্ম। আমি অনুরোধ করব খুব বিনয়ের সাথে, ট্রেজারি বেঞ্চের মেম্বাররা কাইন্ডলি এই যে 92টা চ্যাপ্টারে বিভিন্ন দপ্তরের কথা বলা হয়েছে, প্লিজ কাইন্ডলি ভেরি মাইনিউটলি গো থ্রু ইট। এবং এখানে অফিসাররা যারা বসে আছেন তারাও এটা তৈরি করতে সাহায্য করেছেন, তাদেরকেও বলবো আপনারা আবার পড়ুন, যে যদি এটার প্রতিটা লাইন যদি ব্যাখ্যা করা হয় এবং মাননীয় রাজ্যপালকে দিয়ে যে সমস্ত তথ্য উপস্থিত করে দেওয়া হয়েছে, এটাকে যদি আপনি নিরপেক্ষভাবে যদি কেউ পড়েন, দেখেন, এটা দেখা যাবে একটা ব্যর্থতা, বিশৃঙ্খলা, বেহিসেবিপনা, বঞ্চনা এবং বাগাড়ম্বরের দলিল। যে কারণে রাইট ফ্রম দ্য বিগিনিং অব দি, ধন্যবাদ সূচক যিনি এই প্রস্তাব এনেছেন, মাননীয় পরিষদীয় মন্ত্রী, তিনি অভিজ্ঞ, তার অভিজ্ঞতা সম্পর্কে কোনো সন্দেহ নাই। শুধু আমরা এই হাউসের মেম্বাররা না, হোল স্টেট আমরা জানি। তিনি এই যে এটার ভেতরে, এখানে যে এটা নিয়ে বড়াইয়ের কিছু নেই, এ রাজ্যের মানুষকে উৎসাহিত করার কিছু নেই। ধন্যবাদ সূচক ভাষণ তো পজিটিভ হবে, বাট হি স্টার্টেড উইথ নেগেটিভিটি এন্টায়ারলি। এবং দুর্ভাগ্যের, আমরা যে বেঞ্চেই আছি না কেন, এই তরফ থেকেও আমাদের দায়িত্ব আছে অবশ্যই। তিনি বারবার বলেছেন এই বেঞ্চের মথার মাননীয় সদস্যরা আপনারা নতুন এসছেন, সিপিএম এর নতুন সদস্যরা আপনারা নতুন এসছেন, আপনারা শিখুন। হ্যাঁ, নিশ্চয়ই।
ট্রেজারি বেঞ্চ বলে আমরা অপোজিশনের লোক শিখবো না, শিখবো ইফ দেয়ার ইজ সামথিং পজিটিভ। কিন্তু আমি বলবো হোয়াট হি ইজ টিচিং টু হিজ ফলোয়ার্স, হ্যাঁ, কি শিখাচ্ছেন? এবং খুব দুঃখের সাথে বলছি, একটু আগে উত্তেজিত হতে হলো, এবং দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্যাট টিচিং। আরে আপনারা শাসক দল, আপনারা করেছেন, যদি করেন তো বলুন ভালো সেভাবে, কিন্তু সেটা না বলে কোথায় চলে যাচ্ছেন? আমেরিকা, ইউরোপ, চীন, পাকিস্তান। হ্যাঁ, প্রসঙ্গক্রমে যদি যেতে হয় নিশ্চয়ই যেতে হবে, কিন্তু কিভাবে? দিস অ্যাসেম্বলি, উই আর দ্য লিডার্স অফ দ্য পিপল, আপনারাও আমরা সবাই। আমরা কি মেসেজই দেব? আমাদের মিডিয়ার কাছে কি আমরা এগুলোই দেব? আমরা বারবার বলি পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা। এটাই কি পবিত্রতা রক্ষা করার নমুনা? নট দ্যাট। যাই হোক, আমি অনুরোধ করব, কেননা যে মুড নিয়ে এসেছিলাম এসব শুনে আমি কতটুকু বলতে পারবো জানি না। স্যার, কিছু বলার চেষ্টা করব আপনাদের পয়েন্টের উপর দাঁড়িয়ে। আই উইল নট অ্যাড এনি আদার পয়েন্ট ফ্রম আউটসাইড। আপনারা যে তথ্য দিয়েছেন, ইভেন yesterday in this house, on this floor, as a form of the answers of the question, both start and unstart, আমি সেখান থেকে তথ্য নিয়ে আমি কিছু বলতে চাই। স্যার, আমাদের দেশকে বলা হয় আগ্রারিয়ান ইকোনমি। যতই আমরা চন্দ্রলোকে যাই, হ্যাঁ অবশ্যই চন্দ্রলোকে আপনি রাইটলি এখানে রেজলিউশন এনেছেন, কনগ্রেচুলেটরি রেজলিউশন এনেছেন, আমরা খুশি, আমাদের সবারই আনন্দ। কিন্তু আমরা যতই চন্দ্রলোকে যাই বা আরো অন্য লোকে যাই, হ্যাঁ আমরা চাই অন্যদের চাইতে এগিয়ে থাকতে, কিন্তু ইভেন দেন স্টিল ইন্ডিয়ান ইকোনমি ইজ অ্যাগ্রেরিয়ান ইকোনমি। হোয়াই ইট ইজ সেড? কি এগ্রিকালচার কালচার থেকে কি আমাদের জিডিপির বেশি আসে? নো। 1947 বা 50-এ আমাদের জিডিপিতে এগ্রিকালচার থেকে আসতো মোর দেন 50%, অ্যাবাউট 54-55%। Today it has come down to less than 15. এগ্রিকালচার থেকে আমাদের জিডিপির শেয়ার less than 15%, even though India is agrarian economy. Why? Because still majority of our population, majority of our families, they survive on the agriculture. As a small grower, marginal grower, agriculture laborer, ভারতবর্ষের মোর দেন 70% লোক এখনো এই কৃষি কাজে, এটাই তার জীবিকা। যতই আমরা বড়াই করি না কেন, আমাদের জিডিপি বেড়ে গেছে, বেড়ে 5 ট্রিলিয়ন হবে, 7 ট্রিলিয়ন হবে, 4 নাম্বার হব, 5 নাম্বার হব, বাট স্টিল দিস এগ্রিকালচার which provide only less than 15% of our GDP, that employs more than 60% of our families or population. And that is true with us also. Sir, তাহলে সরকারের গত 1 বছরের পারফরম্যান্সই হোক বা নেক্সট বাজেট যে আসবে, মাননীয় অর্থমন্ত্রী আনবেন, তিনি এগ্রিকালচার মিনিস্টারও ছিলেন, নিশ্চয়ই এদিকে ধ্যান দেওয়ার চেষ্টা করবেন আমি আশা করি। কি হবে? এগ্রিকালচার যাতে আরো ভালো ফেভার পায়, সুযোগ পায়, ইনভেস্টমেন্ট বেশি হয়। ওই টুকটাক এই নাম সেই নাম দিয়ে কিছু টুপি পরানো না,
কিছু পোস্টার লাগানো না, ফ্ল্যাক্স লাগানো না, এই সুশাসন প্রশাসন এসব বলে নয়। সেই জায়গায় আমি গতকালই স্টার্ট কোয়েশ্চেন নাম্বার 673, গতকাল মানে 8 জানুয়ারি মাননীয় কৃষিমন্ত্রী আমার একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। টোটাল কাল্টিভেবল ল্যান্ড কত ত্রিপুরাজ্যে এখন? তিনি বললেন 2,55,240 or 1 hectare. What amount of land brought under assured irrigation? তিনি উত্তর দিলেন 1,53,145, that is 60%. যদিও ফিল্ডে সেরকম না, বহু লিফট ইরিগেশন, ডিপ টিউবওয়েল আমাদের মাননীয় সদস্যরা এগুলি বলেছেন, ইভেন ট্রেজারি বেঞ্চে তারাও বলেছেন, এগুলি সব কাগজে পত্রে একসময় হয়েছিল, এখন মেরামতের অভাবে টাকা নাই, যোগান নাই। প্লিজ লিসেন, প্লিজ। আপনি যদি বলেন তাই আমি বসে যাব, আপনি বলুন, উত্তর দিন আমাকে, আমি শুনবো আপনার উত্তর। তো আমি জিজ্ঞেস করলাম যে লাস্ট 3 years টিল বোধহয় 30th সেপ্টেম্বর না অক্টোবর আমি ডেট দিয়েছিলাম একটা প্রশ্নে, কত জমি আপনার নতুন করে ইরিগেশন আন্ডার এনেছেন? আপনি উত্তর দিলেন যে প্রথম বছরে 114 হেক্টর, দ্বিতীয় বছরে 696 হেক্টর, তৃতীয় বছরে 961 হেক্টর, টোটাল কত? 1771, এটা সহ ওই 1,53,000। সো দিস 1,771 হেক্টর যে জমি নতুন করে আপনার গত 3 বছরে, যেহেতু আমি যদি আরেক বছর বাড়িয়ে দিই স্যার, আপনি বলবেন ডিসঅ্যালাউড, আমার এরকম এবার 44টা প্রশ্ন বিনা কারণে ডিসঅ্যালাউ হয়ে গেছে। আমি দু একটা উল্লেখ করব, কাজেই আপনি ডিসঅ্যালাউ করবেন স্যার, আমি এই জন্য, নাহলে গত 6 বছরে দিতাম যে আপনাদেরকে ক্রেডিট দেখানোর সুযোগ পেতেন। তাহলে এই 1,53,145 hectare you stated that under assured irrigation, that 771 comes only 0.69%, 0.6, even not 1%. আমি ধরে নিলাম যে আরো যে 2.5 বছর কাজ করেছেন এতে আরো 0.69, তাহলে 2%। তাহলে what impetus you have given for agriculture? Your record, আমি আমার প্রতি বলছি, ইট ইজ দেয়ার, আই ব্রড। আপনি চ্যালেঞ্জ করবেন যে কোথায়, আমি এই জন্য এনেছি। দেন স্যার, হ্যাঁ, যে আপনারা ধান কেনা শুরু করেছেন, আমাদের মাননীয় সদস্য বলেছেন, হ্যাঁ আমরা ধন্যবাদ জানাই। আপনারা অনেকে বলছেন কেন বামফ্রন্ট 25 বছর ধান কিনলো না, কেন এই করলো না? আরে স্যার, ধান প্রক্রিয়া করছে কে? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। স্যার, এখানে মাননীয় সচিব সাহেব আছেন, হি ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য রেকর্ডস হিয়ার। ইউ গো থ্রু দি in sessions after sessions during the left-front government's regime, from this house, how many resolutions we have moved? Our then chief minister, then agriculture minister, how many times they wrote, they met the union home minister, union food minister, যারা এসব ডিল করেন। এবং একটা সময়তে, হ্যাঁ আমি বলছি 2014 সালে বিজেপি সরকার আসার পরেই আমি এমপি হয়ে গিয়েছিলাম। I also persuaded the then food minister Ramvilas Paswan, he agreed, he came here. কিন্তু এখান থেকে গেলেন তিনি, স্বীকার করে দিল্লিতে গিয়ে কে জানি তাকে আবার মানে কানমন্ত্র দিয়ে দিল, উনি আর ধান কিনলেন না। তা what did the then state government will do? You also have done the same thing. Yes, you requested the FCI conducting the purchase. Huh? Yes,
yes. মাননীয় সদস্য Yes. জাস্ট লেট মি ইন্টারাপ্ট জাস্ট এ সেকেন্ড। Right. মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু প্যাডি প্রকিউরমেন্টের সাবজেক্ট এসছে, আমার মনে হয় মাননীয় সদস্য যেটা বলছেন হি ইজ মিসলিডিং দ্য হাউস, বিকজ আমি I can please let me add. I can present before this house a number of letters written by Government of India to the state government, the then state government, and are requesting them to go for paddy procurement in large scale. The reimbursement would be done by Government of India, but you never complied with it. ঠিক আছে আপনারা না, না, okay. কেন্দ্রীয় সরকার চিঠি দিয়েছে আপনাদেরকে করে দিন না, যে বলুন না। আপনারা কিনে নিন, I will listen আমরা you. আপনাদেরকে টাকা দেব। I will listen you. ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড কনজিউমার We are অ্যাফেয়ার্স, here. আমরা তো সেই জিনিসটাই করছি। We are here to listen আপনারা you. কেন করলেন না আগে? আরে we are here. আপনারা প্যাডি প্রকিউর করতেন, রিইনভেস্টমেন্ট হয়ে যেত, Sir, you will disturb- যেটা আমরা ঠিক আছে, করছি। আলোচনা করা যাবে না। না না আরে ঠিক আছে না না তাহলে অনারেবল স্পিকার এস দি প্রেসিডেন্ট Point of order. The Honorable Minister say it was unknown to us also. I would request him to submit that a letter, if not many, at least 1 or 2 letters written by the food minister or food department to procure paddy from the farmers in the floor of the house. If not today, by tomorrow. It will help us. ঠিক আছে। It will end the আজকেই দিয়ে দিচ্ছি। ওকে রাইট স্যার স্যার After that, please okay after that স্যার you will disturb ঠিক আছে স্যার আমি তো বললাম আমার বক্তব্য হলো চিঠি যদি নাও দেয় গভর্নমেন্ট কিনবে এবং রিইম্বার্সমেন্ট হবে, আছে তো, আর দেবে তো। ঠিক আছে তো আমি তো বলছি আপনি বলছেন দিল্লি, আরে এটা তারা ঘুরে গেল, আরে এখানে আপনি তো চেষ্টাই করেননি। honorable Okay, speaker is okay, the okay. presiding officer, he is the custodian of the records, please বলুন। everything is here এবং এবার বলুন, সেই please জায়গায় you are continue. now in the office. If their earlier government also returned to the then government, you please bring out it. আমরা will apologize. আমরা যদি না করে থাকি এইভাবে তো দোষারোপ করা যাবে না। ঠিক আছে, কন্টিনিউ করুন। যাক স্যার, এবং এরপরে বলছেন পারচেস অফ রাইস করে সাংঘাতিক করেছেন তারা। হোয়াট অ্যামাউন্ট অফ রাইস ইউ আর পারচেজিং in 2018-19 on 10,406 MT, that is only 0.87% of the total production of the rice of that year. 2019-20 27,929 MT, একটু বেড়েছে 2.29, even not 3%. 2021 13,746, 1.14%. 21-22 19,000, একটু বেড়েছে, হয়তো এটা 1.5% হবে। তাহলে আমাদের কৃষকদেরকে কেন আমরা উৎসাহিত করতে পারছি না? Why? কেননা এই কথাটা উঠেছে, এখন কোন কোন স্টেটের নাম শুনলে যদি কেউ যদি অস্বস্তি ফিল করেন, কিছু করার নাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা বারবার বলছি রেনুমারেটিভ প্রাইস। সারা ভারত কৃষক সভার নামে মাননীয় পিনাকি দাস বাবু কত কথা বললেন কি জানি না, ভগবান বাবু জানি। সারা ভারত কৃষক সভার তার আন্দোলন কিসের জন্য? ফর দি রেনুমারেটিভ প্রাইস। এবং আমরা স্যার গতকালই আপনি এখানে অবিচুয়ারি রেজলিউশন এনেছেন, ডক্টর স্বামীনাথন। That Swaminathan committee recommended that Government of India should announce a minimum MSP for every, for not only rice, there are many crops in India. তার ক্রাইটেরিয়া কি হবে? তার প্রোডাকশন কস্ট প্লাস 50%। অর্থাৎ খরচ যদি কুইন্টালে 1,000 টাকা হয় তাহলে এমএসপি হবে 1,500 টাকা। হচ্ছে আজকে? কারা করবে এগুলো? কিন্তু আমাদের দেশে একটা রাজ্য করেছে কেরালা, সেখানে ধানের এই প্রকিউরমেন্ট কেন্দ্র সরকার যা দেয় তা থেকে আরো 60 টাকা বেশি দিয়ে 2900 টাকা, 2900 সামথিং দিয়ে তারা কেনে। দ্যাটস ওয়াই দি
রাইস প্রডিউসার্স ফার্মার্স দে আর এনকারেজড, কিন্তু আমাদের এখানে এনকারেজ হচ্ছে না, বিক্রি করে ফেলছে। কেননা স্যার বাজারে যে দাম, এরপরে গিয়ে লাইনে দাঁড়িয়ে মন্ডলকে খুশি টুশি করিয়ে চাটা খাইয়ে, আরে রাইট, ইয়েস, আরে কথা শুনুন না একটু, শুনুন। এখানে এরপরে যে খরচ চায় এবং যে দাম পায়, এর দাম রেমুনারেটিভ হয় না। That's why our producers are not interested to sell the rice to the government. Sir, second. Sir, আরেকটা তাহলে আমাদের রাজ্যে কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান রাজ্য, হ্যাঁ অবশ্যই এডুকেশন ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট, ইয়েস, এগ্রিকালচার, হেলথ খুব ইম্পর্টেন্ট, হোম খুব ইম্পর্টেন্ট, এগুলি ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট না, কিন্তু খাওয়াতে হবে। অন্নদাতার নাম এসছে, অন্নদাতাদের করতে হবে। সেই অন্নদাতা ডিপার্টমেন্টকে যারা সাহায্য করবে, সেই ডিপার্টমেন্টটা একটু ফুল ফ্লেজেড হবে। স্যার, আমাদের রাজ্যে এই ডিপার্টমেন্টের অবস্থা কি? দিস ইজ অলসো ইয়োর আনসার। বর্তমানে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মোট খালি পদ কত? 2548। আরে আমি তো আমাদের সময় তো বলে তো আপনি এখনকার বলতে হবে, এবং তার মধ্যে এখানে মানে এগুলির মধ্যে কত রিক্রুট হয়নি? 1495টা হয়নি, অর্থাৎ 58% অফ দি টোটাল প্রায় এগুলি আনফিল্ড আপ। তো এগ্রিকালচার ডিপার্টমেন্ট কি করে চলবে? আপনি তাকে দ্রোণ দেবেন, এই দেবেন, সে হ্যাঁ ভালো, ইয়েস, আই অ্যাপ্রিসিয়েট, আপনি দ্রোণ আনুন, কিছু আনুন, কিন্তু তার স্টাফ কোথায়? ডাইরেক্টর নেই, ডেপুটি ডাইরেক্টর নেই, ফিল্ড অফিসার নেই, বিএলডব্লিউ নেই, কি করে কাজ করবে? স্যার, এটা না, সরকার দায়িত্ব ছেড়ে কথা বলার জন্য সরকার আপনাদের এই ভাষণে অন্তর্ভুক্ত করে দপ্তরগুলোকে বলুন, অফিসারদেরকে বলুন, এসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যাতে দপ্তরকে শক্তিশালী করা যায়। স্যার, সেকেন্ড ইম্পর্টেন্ট, এমপ্লয়মেন্ট। আমি আইন শৃঙ্খলার কথা যখন আসবো, আবার যাতে না হয়, উত্তেজনা না বেড়ে যায়, স্যার সংক্ষিপ্ত করতে হবে তো। না, আমি আপনাদের বই থেকে এত আপনাদের এটা অসুস্থ তাহলে? না জিতেন বাবু, হ্যাঁ স্যার, সংক্ষিপ্ত আর এরা বলছেন তখন বলে যাচ্ছেন এতে। স্যার, রাজ্যের মধ্যে বেকার নেই, যে সিরিয়ালি আসতে হবে তো ভাই, সিরিয়ালি তো আসতে হবে। এই যে স্যার এখানে সরকারকে তার ভুল ধরিয়ে দেওয়া যাতে ঠিকঠাকভাবে চলে, এখানে অনেক উল্লেখ হয়েছে। এই যে হলদিয়া ভিলেজের খকেন দেববর্মা, আমি গেছি হসপিটালে দেখতে,
অনেকগুলো সাংবাদিক গেছিল।
90% ভোট পেয়ে জিতেছে। কোন বিধান এই দেখুন আপনি তো স্যার 8 সেপ্টেম্বর এখন সোশ্যাল মিডিয়ার পাল্লায় পড়ে এরকম বহু মেয়ে নষ্ট হয়। এই মেয়েটাও নিয়ে গিয়ে টর্চার করে Honorable নিজেই তো কনফিউজড আপনি নিজে মহিলাদের অপমান করছেন কি মিল আছে মহিলাদের অপমান করছেন ইউ আর মিসগাইডিং ওই পরিবারকে অপমানিত হবে সিনিয়র লিডার বয়স সরকারের কাছে উনাকে আর কোনো বক্তব্য দেওয়া যাবে না নিয়ে আসলাম পুলিশ কি কথা বলেন গেলাম ঠিক আছে শেষ ফিনিশ ফাইনাল রিপোর্ট দিয়ে দিল উইদাউট ইনভেস্টিগেটিং ডিজির কাছে প্লাস ক্লাব পাশাপাশি ওই পরিবারটা অনারেবল স্পিকার স্যার আমরা অবজেক্ট
আমি করিনি। আমরা অবজেকশন দিচ্ছি। তুই অবজেকশন দিচ্ছ না। ওমেন রিজার্ভেশন বিলের সঙ্গে অনারেবল সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের কোনো মিল নেই। উনি নিজে কনফিউজ, এর জন্য হাউসকে কনফিউশন করতে হবে না কেন? ওকে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখলাম, কিছুই হলো না। স্যার এভাবে কি চলতে পারে স্যার? আর সব টোটালটা চালিয়ে গেলেন কিন্তু আপনি এতক্ষণ। স্যার একদম লাস্ট মোমেন্টে আপনি চলতে পারছেন না। না 2 মিনিট স্যার। না 2 মিনিট হবে 2 মিনিট স্যার বলছি স্যার। না 2 মিনিট হবে না। 2 মিনিট প্লিজ স্যার 2 মিনিট। আরে আপনি ওনাকে বলতে দেওয়াই উচিত না। আমি সিনিয়র মেম্বার জিতেন বাবু, আপনি 2 মিনিট 2 মিনিট শেষ করছি স্যার। আপনাকে এরকম বালছুদা আচরণ মানায় না। হ্যাঁ, রাউন্ড আপ করছি আমি। শেষ তো করতে দেবেন, আপনাকে ধন্যবাদ দিয়ে তো শেষ করবো। না হয়েছে, আমি ধন্যবাদ দিয়েছি আপনার। আমি তো আরে স্যার আপনাকে ধন্যবাদ তো দিতে হবে। আমি নিয়েছি আপনার ধন্যবাদ স্যার। না স্যার বলুন। আমি বলছি সুশাসন স্যার বলতে হয় না, অশোক সাম্রাজ্য সুশাসন বলতে হয়নি। ঠিক আছে। ভিক্টোরিয়া যখন ইংল্যান্ড চালাতো বলতো সূর্যাস্ত যেত না, যদিও এই সারা পৃথিবীতে উপনিবেশ করছিল, তাদের জন্য তাদের সুশাসন রেকর্ড করতে হয়নি। আপনাদের বেলায় সুশাসনের চিহ্ন নেই, সুশাসন। ওকে, কাজেই স্যার, কাজেই এই জন্য না, মহিলাদের নিয়ে উনি এত কথা কেন বলছেন? ভিক্টোরিয়ার কথা কেন বলছেন? ওয়েট সিপিএম এর দালাল, অঞ্চল দিতে পারি প্লিজ। ওয়েট প্লিজ। সিপিএম এর দালাল সারা জীবন। আরে তার জন্য আরে ওয়েট, আপনি অঞ্চল দিতে পারি প্লিজ। বলছি এটা একটা ব্যর্থতা, বিশৃঙ্খলা, বেহিশিবিপনা, বঞ্চনা এবং বাগাড়ম্বরের দলিল। কাজেই এটাকে আমরা সমর্থন করতে পারছি না। সমগ্র বিরোধী দলের সমস্ত প্রস্তাবকে সমর্থন করে আমার বক্তব্য আপনাকে স্যার ধন্যবাদ জানিয়ে ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে। মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্নাদেব বর্মা মহোদয়া, হাতে আমি বলি, হাতে আর 6 থেকে 7 মিনিটের মধ্যে সময় আছে। আমি 7 মিনিটে আমি বলবো না। কে? না সিপিএম থেকে পাবি না, উনি নিয়ে নিচ্ছেন। উনি বিরোধী দলের নেতা না, উনি বিরোধী দলের নেতা না হওয়া সত্ত্বেও এজ এ সিনিয়র মেম্বার ওনাকে টাইমটা দেওয়া হয়েছে, বাস। সিপিএম এখানে পাবে না। আমাদের স্বপ্না ম্যাডাম বলছে, উনিও বলবেন না। বলবেন না? না আমি এই কথা বলিনি, কিন্তু 7 মিনিটের মধ্যে বলা শেষ। আমি 7 মিনিটে শেষ করতে পারবো। আরে না 7 মিনিটে না ম্যাডাম। স্বপ্নাদেব বর্মা শুরু করার আগে জাস্ট আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইছি। অনারেবল সিনিয়র এমএলএ জিতেন্দ্র চৌধুরী এখানে কিছুটা ডাটা দেওয়ার চেষ্টা করছিলেন। আমি যতটুকু মনে পড়ছে, আবার শুনছিলাম যে প্রত্যেক 2 দিনে নাকি একটা গ্যাং রেপ হচ্ছে ত্রিপুরাতে। এরকম কিছু আপনি বলার চেষ্টা করেছিলেন? এরকম কিছু তথ্যটা তো কাইন্ডলি এটা শেয়ার করবেন কোথা থেকে। তার মানে তো ঠিক আছে না, অনারেবল স্পিকার স্যার, যেটা তিনি বলেছেন এটাকে যদি আমরা ধরে নিই, তাহলে তো গত 1 মাসে 15টা গ্যাং রেপ ত্রিপুরাতে হয়েছে। ইজ দেয়ার ডাটা? এরকম কোন ইনসিডেন্ট আছে? যদি প্রত্যেক 2 দিনে একটা গ্যাং রেপ হয় থাকে, এখানে অনারেবল বলছি, জাস্ট এ মিনিট। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়,
যে অ্যামেন্ডমেন্ট o amendment na ang গ্রাম অঞ্চল নীলামা নিবাগে দর্শন গণদর্শন হাইনা হিমানি কগ্রক্তি সাজাগলিয়া গনি কগব সাগলা পাতালনি কগব সাগলা জনগণ স্বার্থ নিবাগে সানায় অরম চিনি বুড়ির সাও বা দাবি খায়ো বুড়ি উন্নয়ন ডেভেলপমেন্ট কাহিনী yang তিনি ritaknani musung jago rikangkai tatbai ritakman khamun rit tiklai mano aborokno rim tone dige ago gui thangmanai tino orwo toni bagui nojori dihine anga जों सावो बुरि रंनि सुरक्षानि बागै जों अब साफानो सरकार যদি आगुगै फाया सुरक्षा जे बुरिर हरनो सालिया साल पुलिस रकनि थानिबो दायित्व दङ